আপনি হুমায়ুন আহমেদকে নকল করে লেখেন। ডিটেইল জানতে চাই যে এটা আপনি কি বলেন এই বিষয়ে? আমাদের জন্য সামনে খুবই ভয়ঙ্কর একটা সময় আসতেছে। এটার কারণ হচ্ছে আমরা বই থেকে দূরে সরে যাচ্ছি। জনপ্রিয়তা কি আসলে মানের সাথে, লেখার মানের সঙ্গে কম্প্রোমাইজ করে? আপনার কি মনে হয় হ্যাঁ, করে? হ্যাঁ। একজন লেখকের সবচেয়ে কাজ কি? মানুষের মন বোঝা। তাহলে যেই লেখক বিস্তৃত পরিসরে সংখ্যাগরিষ্ঠ মানুষের মনস্তত্ত্বকে স্পর্শ করতে পারেন, সে তো বিশাল মনস্তত্ত্ববিদ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চর্চার এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে। যেহেতু বইমেলা শুরু হয়ে গেছে এবং বাংলা একাডেমি পুরস্কার নিয়ে কথা উঠেছে, ভাষার মাস এই কিছুদিন আগে, দু একদিন আগেই চলে গেল, আমরা আজকে কথা বলবো এসব নিয়েই। আমাদের সঙ্গে আজকে আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক, তার আরও পরিচয় আছে আমরা আলোচনার মাঝখানে হয়তো বা বলবো, সাদাত হোসেন। সাদাত হোসেন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। তো বইমেলা তো শুরু হয়ে গেল। বইমেলায় আপনার তো নানা আয়োজন থাকেই বইপত্র নিয়ে। কেমন দেখলেন এবারে বইমেলা? যাওয়া হয়েছে বইমেলায়? এখনো পর্যন্ত যাওয়া হয় নাই। আচ্ছা। আশা করি যাব। মানে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, পা ভেঙে ফেলেছিলাম, তো 2-2.5 মাসের মতো হয়ে গেছে। আর নানা কারণে লেখাটাও আসলে ঠিকঠাক সময় মতো শেষ করতে পারিনি। এগুলো মিলিয়ে আর বইমেলার এক ধরনের আনসার্টিনিটি ছিল যে কবে হবে, হবে না। তো সব কিছু মিলিয়ে আসলে প্রস্তুতিটা ওইভাবে ছিল না। তো আশা করি যে যাব এখন। আপনি বেশ সরব ছিলেন এই যে বইমেলা হবে কি হবে না এই বিষয়েও। এটা কি মানে আপনার স্ট্যান্ডটা কি ছিল আসলে? আসলে দেখেন, আমার স্ট্যান্ডটা হচ্ছে আমি একটু রিয়েলিস্টিক জায়গা থেকে চিন্তা করেছি। প্রথমত হচ্ছে বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় প্রকাশনা ইন্ডাস্ট্রির কথা কেউ আসলে ওভাবে ভাবেন না, ইভেন লেখকরাও ভাবেন না। আমি একজন লেখক হিসেবেই বলি যে লেখকরা সাধারণত লেখকদের পার্সপেক্টিভ থেকে বা ইন্টারেস্টের জায়গা থেকে তারা দেখার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। একজন লেখক হিসেবে সেটা আমিও করি। কিন্তু একই সঙ্গে প্রকাশকদের কিন্তু একটা ভয়ানক স্ট্রাগল ফেস করতে হয় আমাদের বাস্তবতায়। সেটা হচ্ছে পুরো বছরে কিন্তু আমাদের বই সেভাবে বিক্রি হয় না, শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক বই বিক্রি হয়। এখন একটা বই যখন ছাপা হয়, আমাদের দেশের মানুষ দেখবেন প্রশ্ন করে, আমাকেও করে, যে আপনার বইয়ের দাম কত? এখন আমি যখন বইয়ের দাম বললাম যে আমার বইয়ের দাম হচ্ছে ধরেন 200 টাকা বা 500 টাকা, তখন সে আমাকে পাল্টা প্রশ্ন করে যে আপনার বই কয় পৃষ্ঠা? এই প্রশ্নটা কিন্তু খুবই টেকনিক্যালি ইন্টারেস্টিং, একই সঙ্গে হচ্ছে প্রবলেমেটিক। কেন? তার মানে হচ্ছে পাঠকের মনস্তত্ত্বে এটা ঢুকে আছে যে একটা বইয়ের দাম হওয়া উচিত ওই বইয়ের পৃষ্ঠা সংখ্যার সমানুপাতিক। তার মানে বইয়ের দাম হচ্ছে কাগজের দামের সমতুল্য আর কি। সমতুল্য। এখন তার মানে কি আমি কাগজ বিক্রি করতেছি, তাই তো? আমি কিন্তু কাগজ বিক্রি করছি না, আমি এখানে একদম বুদ্ধিবৃত্তিক বা মেধা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমি সেল করতেছি, রাইট? কিন্তু কারোর মধ্যে এটা নাই যে একজন লেখক মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে সে হচ্ছে লিখছে। এখানে তার মেধা, তার সময়, তার শ্রম, এই তিনটাই যুক্ত হচ্ছে। কিন্তু আমি যখন সেটি কিনছি, আমি তার কাছে জানতে চাচ্ছি যে এটার কাগজ কত পৃষ্ঠায়, সেটার দাম আমি দিতে চাই। তার মানে আমাদের ভাবনার জগতে এটা চিন্তা করার মতো আমাদের কোনো অবকাশই নাই। আমরা চিন্তা করার কথা ভাবিই না যে এটা শুধু কাগজের দাম না, এটা ওই লেখকের মেধা এবং সময় এবং শ্রমেরও দাম। মানে এটা শুধু ম্যাটেরিয়ালিস্টিক না আর কি আসলে। হ্যাঁ, অথচ যেই আমি এটি ভাবছি যে এটা শুধু কাগজের মূল্যের সমানই দাম হওয়া উচিত, সেই আমি কিন্তু যখন আমার বাবা বা আমার ভাই বা আমার চাচা বা আমি নিজে কোনো একটা প্রতিষ্ঠানে চাকুরি করি, তখন আমি সেখান থেকে বেতন নেই মাস শেষে। তার মানে সেখানে আমি কী দিই? সেখানে আমি 8 ঘন্টা সময় দেই, শ্রম দিই এবং মেধা দেই। তার মানে আমার সময়, শ্রম এবং মেধার অর্থমূল্য থাকলেও একজন লেখকের সময়, শ্রম এবং মেধার যে অর্থমূল্য থাকতে পারে, সেটি চিন্তা করার অবকাশ বা ওই স্পেসটাই আমাদের ভাবনার জগতে নাই। এটি খুবই সংকটের একটা জায়গা আমি মনে করি। এখন বইমেলার সময় এই যে পাঠকরা ভাবেন যে শুধুমাত্র কাগজের মূল্যের সমান হওয়া উচিত বইয়ের মূল্য, সেই পাঠকরাই আবার যখন প্রকাশকদের কাছে যান, তখন দেখেন যে একজন প্রকাশক বইমেলার সময় এবার যেমন প্রকাশকরা বলেছিলেন যে তারা বইমেলাটা করতে রাজি নেই। সময় কেন করতে রাজি হচ্ছিলেন না? কারণ তারা জানেন যে এই সময় বইমেলা করলে সেই বইমেলাটা আসলে পাঠক আসবে না। এখন যদি পাঠক না আসে, তাহলে ওই লেখককে কিন্তু ঠিকই একটা স্টল তৈরি করতে হচ্ছে, সেটার পেছনে তার খরচ আছে। যদিও শেষ অবধি বাংলা একাডেমি হচ্ছে ভাড়াটা মওকুফ করেছে, আমি যতদূর শুনেছি। কিন্তু আপনি চিন্তা করেন যে এখানে স্টলগুলো বানাতে তাদের খরচ হয়,
নতুন বই প্রকাশে এখন কিন্তু কাগজের দাম, কালির দাম অনেক বেড়ে গেছে, ঠিক একদম। আছে? সেটার জন্য তাদের খরচ আছে, তাদের অনেকগুলো বিক্রয় কর্মী এখানে কাজ করে, সেটা আছে। শুধু তাই না, আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাদের দেশে যে বইগুলো প্রকাশিত হয় সেই বইয়ের ঠিক কত পার্সেন্ট বই হচ্ছে সব বইগুলো বিক্রি হয়? 90%-এ বিক্রি হয় না। বাকি বইগুলো কিন্তু তাদেরকে কোথাও রাখতে হয়, রাখার জন্য তাদের একটা স্পেস ভাড়া করতে হয়। শুধু তাই না, একটা বইয়ের দাম যদি 100 টাকা গায়ের মূল্য হয়, তাদের এটা মানে অনলাইন বুকশপগুলোতে বা অন্যান্য দোকানে 40 থেকে 50% ডিসকাউন্টে দিতে হয়। অর্থাৎ 100 টাকা হলে 50 টাকা তাদের ছাড় দিতে হয়, বাকি 50 টাকায় লেখকের রয়্যালটি, বই ছাপার খরচ, এই দোকান ভাড়া, বিক্রয় কর্মীদের বেতন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রফেশন আমাদের বাস্তবতায়। তো খুব স্বাভাবিকভাবে এই বাস্তবতা চিন্তা করে আমি ভেবেছিলাম যে বইমেলাটা এখন না হয়ে ঈদের পরে হলে হয়তো ভালো হতো। এখন রোজার সময় একমাত্র কারণ কি না, অনেকে হয়তো বলবেন যে এর আগেও রোজার সময় বইমেলা হয়েছে, কিন্তু সেই সময়কার বাস্তবতা এই সময়কার বাস্তবতা এক না। কারণ হচ্ছে এবার নির্বাচন নিয়ে বইমেলার ডেট এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিল। প্রথমে বলা হয়েছে 16ই ডিসেম্বর, তারপরে 20 অনেকবার ফেব্রুয়ারি, বদল হয়েছে। 21, 22, 23, 25, 26। সো মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো আমার কাছে এই জন্য আমি বলেছিলাম যে বইমেলাটা যদি বইমেলার পরে হতো তাহলে ভালো হতো, এটা রিয়েলিস্টিক জায়গা থেকে। কিন্তু ফেব্রুয়ারিতে আমাদের বইমেলা করতে হবে, এটা এক ধরনের আমাদের চেতনার জায়গা, অনুভূতির জায়গা। তো সেই জায়গা থেকে তো আবার এটার বিপক্ষে অনেক স্ট্যান্স নেওয়ার হয়তো জায়গা থাকেও না। তবে আমার কাছে মনে হয় যে সামনে যেহেতু আরও 3-4টা রোজা আছে, এটা নিয়ে আসলে আমাদের ভাবতে হবে। নাহলে প্রকাশনা ইন্ডাস্ট্রি আসলে এবার বইমেলার যে বাস্তবতা আপনি দেখতে পাচ্ছেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই যে চেতনার জায়গাটা, আমাদের অনুভূতির জায়গা, ভালোবাসার জায়গা থেকে আমাদের যেমন সংরক্ষণ করা দরকার, একই সঙ্গে প্রকাশনার প্রতিষ্ঠান যাতে টিকে থাকে, কারণ তারা টিকে না থাকলে তখন আপনি কাদের নিয়ে বইমেলা করবেন? তারপরে তো বইমেলা বেশ কয়েকদিন হয়ে গেল, কি শুনছেন? আমি তো সে কারণেই বললাম, কালকে আমি এমন প্রকাশকরা দেখেছি যে বলেছে একটা বই বিক্রি হয় নাই, একটা বই মানে 1 কপি বই বিক্রি হয় নাই। একজন লিখেছে 4 কপি বই বিক্রি হয়েছে। আমি কালকে অনেকের স্ট্যাটাস দেখলাম, ধুধু প্রান্তর। একজন এটাও লিখেছে যে তিনি কালকেই স্টল বন্ধ করে দেবেন এবং তার যে বিক্রয় কর্মীরা আছে তাদের যে ইফতার করাবেন সেই টাকা তিনি পাচ্ছেন না। মানে কোনো মানুষ যাচ্ছে না বইমেলায়, মানে এখন পর্যন্ত ছবি আমি যেটা দেখেছি। আপনার বই কিন্তু তো অনেক সময় আমরা লাইনও দিতে দেখেছি, তাহলে আপনিও তো। আমি একটা দুটো পাবলিশিং হাউস দিয়ে বা একটা প্রকাশনা দিয়ে আপনি সামগ্রিক প্রকাশনা প্রতিষ্ঠানের ইম্প্যাক্টটা বা তাদের প্রাপ্তিটা আপনি জাজ করতে পারবেন না, তাই না? আপনার তো একটা প্রতিষ্ঠান কি কখনো প্রকাশনা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে পারবে না কিন্তু। তো আমার কাছে মনে হয় যে এই একটা প্রকাশনা শিল্প তখনই হবে যখন এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবাই কম বেশি হচ্ছে লাভবান হবে আর্থিকভাবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি এখনও যাইনি, যাব, আশা করছি কি হয় দেখা যাক। কিন্তু এটা খুবই একটা ওয়ার্স্ট বুক ফেয়ার এভার। তা আমি দুই ভাগে ভাগ করব পরের প্রশ্নটা, সেটা হলো যে কি বই আসছে আপনার এবার? আমার আসলে এবার নতুন বলতে একটা উপন্যাস আসছে, নাম হচ্ছে নীলকণ্ঠী, এটি প্রকাশ করছে অন্যধারা। আর আমার আরেকটা উপন্যাস ছিল, ওটা আইএফআইসি ব্যাংক কালীয় কলম সাহিত্য পুরস্কার পেয়েছিল, নাম হচ্ছে বিভা ও বিভ্রম। আপনি পড়েছেন বইটা, আপনার খুব প্রিয় উপন্যাস আমি যতদূর জানি। তো উপন্যাসটি প্রকাশ করেছিল প্রথমা। তো এরপরে অনেক বছর হয়ে গেল, কিছু কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি উপন্যাসটা তুলে নিতে চাই। তো আমি হচ্ছে এবার উপন্যাসটি প্রকাশ করছি অন্য প্রকাশ থেকে। প্রথমার মতো এত বড় প্রতিষ্ঠান থেকে বইটা বেরোলো, এখান থেকে সরিয়ে ফেলছেন আপনি? না, এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি একটু এটার প্রমোশনের জায়গা নিয়ে আমার একটু আক্ষেপ ছিল। কারণ আমার অন্যান্য বইগুলো যে পরিমাণ পাঠকের কাছে পৌঁছেছে, এই বইটা নানা কারণে পৌঁছায়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটু এটার প্রমোশনের জায়গাটাতে মনোযোগ দিতে চাই। এবং যেহেতু একটা ব্যাপার কি, ধরেন আপনি একজন লেখক হিসেবে যখন একটা বই লিখবেন, আপনার আমি সবসময় এটা চাই ব্যক্তিগতভাবে যে আমি 10টা বই 10 জনের কাছে যাওয়ার চেয়ে আমি একটা বই 10 জনের কাছে যাওয়াটাকে আমার কাছে অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হয়। তো আমার ধরেন যেই বইটা প্রথম প্রকাশিত হয়েছে 2015 সালে বা 14 সালে, যেই বইটা এখনও পর্যন্ত যখন মানুষ কেনে সেটা আমাকে দারুণভাবে আন্দোলিত করে। এখন এই বইটা ধরেন আমার হয়তো 2021 বা 22 সালে প্রকাশিত হয়েছে, সেই বইটা আমার বেশিরভাগ পাঠকেই সেই বইটার নামই জানে না। তো সেটা আমাকে আসলে ভীষণ আশাহত করেছে, কারণ আমার প্রত্যেকটা লেখাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। সো আমি চাই যে এই বইটা আমার যেই আরও অনেক পাঠক আছে যাদের কাছে বইটা এখনও নতুন, আমাকে যখন কেউ প্রশ্ন করে যে আপনার নতুন বই কোনটি, আমি বলি যে আপনি যে বইটি এখনও পড়েননি সেটাই নতুন, সেটাই নতুন। সুতরাং এই বইটা অনেক পাঠক পড়েন নাই, সো এটা নতুন বই হিসাবে আমি মনে করছি। আরেকটা হলো যে আপনি কিছুক্ষণ আগে আমি শুনছিলাম এবং আমরা কথা বলছিলাম যে আপনার মধ্যে এক ধরনের রাইটার্স ব্লক তৈরি হয়েছে, এবং এই কারণেই এটাও একটা কারণ, আপনার অসুস্থতা তো রয়েছে, আর এটাও আপনি বলছিলেন যে এটাও একটা কারণ যে এবার কম লেখালেখি হয়েছে। তো কেন এই ব্লকটা কীভাবে তৈরি হলো? আচ্ছা, এটার স্পেসিফিক কারণ আমি ভাবার চেষ্টা করেছি, কিন্তু একদমই কোনো একটা পার্টিকুলার জায়গায় এসে সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তারপরে যেটা মনে হয়েছে যে এবার আমি
বইমেলার পরে আমি এবার নিউ ইয়র্ক বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলাম। তো তখন যাওয়ার পরে যেটা হচ্ছে আরও 7টা বা 8টা স্টেটে আমার প্রোগ্রাম ছিল, তো প্রচুর ছোটাছুটি করতে হয়েছে। এরপরে অনেক দিন ছিলাম, প্রায় 2.5 মাসের মতো ছিলাম। তারপরে যখন ব্যাক করলাম, আগেরবার ইউরোপ ভ্রমণ শেষে আমি কিন্তু একটা ভ্রমণ কাহিনী লিখে ফেলেছিলাম এবং খুবই ভালো একটা ভ্রমণ কাহিনী লিখে ফেলেছিলাম। কিন্তু এবার আসার পরে আমি না লিখতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে কি যে আমার মাথার মধ্যে অনেকগুলো জিনিস হিজিবিজি ঘুরছে। একটা হচ্ছে ওইখানকার ঘটনা, ওটা নিয়ে আমার লিখতে ইচ্ছা করছিল। আবার আমার কাছে মনে হচ্ছিল আমি ভ্রমণ কাহিনী লিখতে চাই না। এরপরে আরেকটা ব্যাপার আমাকে খুব ট্রিগার করেছে, যেটা সত্যি কথা, সেটা হচ্ছে পলিটিক্যাল সিচুয়েশন। দেশে বিশেষ করে যখন আমি চারদিকে প্রচুর মব দেখতে পাচ্ছিলাম, সেটা আমাকে মানসিকভাবে রীতিমতো ট্রমাটাইজড করে দিচ্ছিল। আরও অনেকগুলো বিষয় আছে। তারপর আমার বাবা অসুস্থ ছিলেন, অনেকদিন হসপিটালে ছিলেন, আমার পা ভেঙে গেল। এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা মানে বিশৃঙ্খল মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আপনি যেটা বলে ওইখান থেকে আমরা আরেকটা প্রশ্ন ঢুকতে চাই, সেটা আপনি বলছিলেন যে মব বা অন্যান্য সিচুয়েশনকে, তার মানে তো আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার লেখককে প্রভাবিত করে। তা আপনি মনে করেন কি যে এইটা কি আসলে আমাদের সাহিত্যে আসে, বা আসলে কতটুকু আসে বলে আপনার মনে হয়? এটা খুব ভালো প্রশ্ন। অনেকেই লেখককে জিজ্ঞেস করেন যে লেখকের আসলে দায় কী হওয়া উচিত, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি বা মানুষের প্রতি দায়। তো আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। আমি মনে করি যে লেখকের সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি দায়ের চেয়েও নিজের অনুভূতি প্রবণতা কিংবা সংবেদনশীলতার প্রতি দায় থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটার ব্যাখ্যাটা হচ্ছে এটি যে ধরেন আপনাকে সামাজিক দায়বদ্ধতা থেকে এটা লিখতেই হবে, এরকম একটা দায় যখন আপনার মধ্যে থাকে, তখন আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আপনাকে হয়তো কোনো একটা বিষয় লিখতে হয় নিজেকে প্রমাণ করার তাগিদে, অন্যের কাছে নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সমাজ সচেতন একজন ব্যক্তি, ঠিক আছে? কিন্তু যদি সেটি না হয়ে কোনো একটা ঘটনা আপনাকে প্রচণ্ড দহন দেয়, আপনি সেটির জন্য ঘুমোতে পারছেন না, আপনি কষ্টে প্রচণ্ড রকম যন্ত্রণায় মানে জড়ো হয়ে আছেন, এই যে আপনাকে ঘুমোতে দিচ্ছে না, সেই যন্ত্রণাটা আপনি প্রকাশ করার জন্য আপনি লিখছেন। দুটোর মধ্যে কিন্তু একটা ফারাক আছে। একটা হচ্ছে নিজের সংবেদনশীলতার প্রতি, নিজের প্রতি দায়বদ্ধতা। তো এটা আমি প্রথম জরুরি মনে করি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশের বাস্তবতা একটু কঠিনটা এই কারণে যে আমাদের দেশে আপনি যখন কোনো একটা কিছু বলতে যাবেন, তখন আপনার বিপক্ষ ভাবনার মানুষটি সে আপনার বক্তব্য বা আপনার লেখা বা আপনার মত প্রকাশটাকে যুক্তি দিয়ে কাউন্টার করতে চাইবে না। সে আপনাকে হয় অশালীন ভাষায় গালাগালি করবে, অথবা অন্যান্য কোনো উপায়ে আপনার কণ্ঠ রোধ করে দিতে চাইবে। কিন্তু এই অনুশীলনটার কারণে লেখকরা তো একটু সংবেদনশীল হয়। লেখকরা কিন্তু এটি পছন্দ করে যে আমি একটা লিখেছি, আমার লেখা নিয়ে অন্য কেউ ক্রিটিক করুক, কোনো সমস্যা নাই। কিন্তু সেই ক্রিটিকটা আসলে মানে যৌক্তিক উপায়ে হোক। কিন্তু আপনি যখন তাকে প্রচণ্ড রকমের আঘাত করবেন, আপনি ধরেন তাকে হুমকি দিবেন, আপনি যখন তাকে অশালীন ভাষায় গালিগালাজ করবেন, তখন না উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন। কারণ লেখকরা তো একটু সংবেদনশীল হয় বা সৃষ্টিশীল মানুষরা। তারপর রাষ্ট্রের অনেক ধরনের খড়গ থাকে, বিধিনিষেধ থাকে, সেটা সব দেশেই থাকে, সব সমাজেই থাকে। লেখকদের সেগুলোর মুখোমুখি হতেই হবে, সেগুলোর সামনে রেখে তাদের লিখতে হবে, এটি সত্যি। কিন্তু আমি তারপরে বলছি যে আমাদের দেশে বিশেষ করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আপনি দেখবেন যে পঙ্গপালের মতো, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে আরও একটা ভুল ধারণা আছে যে আমি লিখছি, তুমি কেন লিখছো না। এখন ধরেন আপনার যে মানসিক দশা, স্টেট অফ মাইন্ড, আমার মানসিক দশা কিন্তু একই রকম নাও হতে পারে। আপনাকে 10 জন গালি দিলে সেটার অ্যাগেনস্টে গিয়ে আপনি 10টা গালি হয়তো দিতে পারেন, আপনার এই মানসিক শক্তির জায়গা আছে। কিন্তু আমাদের সবার মানসিক দশা বা মানসিক স্বাস্থ্য কিন্তু একই রকম না। কেউ হয়তো 10টা গালি শোনার পর ট্রমাটাইজড হয়ে যেতে পারে। কিন্তু এই যে স্টেট অফ মাইন্ড, এই যে আমাদের সাইকোলজিক্যাল স্টেট, এটা বেশিরভাগ সময় আমরা ভাবতে চাই না। আমরা ভাবি যে ও 10টা গালি খেয়েছে, কী হচ্ছে, আমি ওটা আরও 10টা গালি দিব, সো ওকে এটা ফেস করতে হবে, কারণ ও তো গালি শুনলেও কিছু হয় না। কিন্তু সবার মানসিক দশা তো একরকম না। সো আমার কাছে মনে হয় যে লেখকদের ক্ষেত্রেও বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই যে মানসিক দশার যে ভিন্নতা, সংবেদনশীলতার যে ভিন্নতা, এটা আসলে মানুষের মাথায় রাখা উচিত। আমি জানি এটা রাখবেন না কেউই, বা হয়তো বলবেন যে কেন, তুমি কি ননির পুতুল নাকি। কিন্তু আলটিমেটলি এই মানসিক দশাগুলো মানুষকে ট্রমাটাইজড করে ফেলে, বিপর্যস্ত করে ফেলে। হয়তো এই কারণে অনেকেই লিখতে পারেন না, আর যারা পারেন তারা লেখার চেষ্টা করেন। যেমন আমি আপনার প্রশ্নটার 10 সেকেন্ড একটা উত্তর দিই। আমি হয়তো কন্টেম্পোরারি অনেক কথা আমি হয়তো বলতে চাই, কিন্তু আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না। আমার ভয় লাগে যে এই গালিগুলো আমি নিতে পারবো কিনা বা এই আঘাতগুলো আমি নিতে পারবো কিনা। কিন্তু আমি আমার বইতে সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে আমি তুলে ধরি।
এই দ্বিতীয় প্রশ্নটা তাই ছিল যে কতটা আপনি করতে পারেন। হ্যাঁ, আমি আমার বইতে তুলে ধরি। যেমন ধরেন, আমি আমার একটা উপন্যাস আছে মরণোত্তম। এই শব্দটা কিন্তু আমাদের বাংলা ভাষায় নাই। বাংলা ভাষায় যে শব্দটা আছে সেটার নাম হচ্ছে মরণোত্তর, যেটা মরণের পরে, আর এটা হচ্ছে মরণোত্তম। আমি এই শব্দটা এইভাবে ব্যবহার করেছি, মরণই উত্তম, এটা মরণোত্তম। এখন এই উপন্যাসটাতে আমি আসলে যেটি দেখাতে চেয়েছি, এটি আমার ধারণা যে এই আহ, লেখার যেই উপজীব্য, সেটা আমাদের দেশের ক্ষেত্রে একটা চিরন্তন একটা ব্যাপার, এটা কোনো পুরনো হবে না। হ্যাঁ, একটা মেয়ে, সে ধর্ষিতা হয় তার বাবা এবং তাকে কোনো বিচার তার জন্য নাই দেশে, এবং তখন একজন তার এই বিচার প্রাপ্তির জন্য সে হচ্ছে প্রেস ক্লাবের সামনে গিয়ে অনশন করে, এবং তারপরে সে বলে যে সে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবে যদি না এই বিচার ধর্ষণের বিচার হয়। তারপরে কি ঘটে? এখন এই বাস্তবতাতে আমি অনেক জায়গায় কিন্তু পলিটিক্যাল, এবং সেখানে আমি আমাদের যে সাগর রুনির কথা বলেছি, সেখানে আমরা যে নুসরাত হত্যাকাণ্ডের কথা বলেছি, আমি অনেকের কথা বলেছি, এবং ওই যে সময় আমি লিখেছি অনেকে এটা সাহসী করতো না। হ্যাঁ, আমি লিখেছি, আমি আগুনডানা মেয়ে নামে একটা উপন্যাস লিখেছি। ইটস আ পলিটিক্যাল নোভেল। একদম আপনার পড়লে মনে হবে, একজন আমাকে ওই দিন বলছিল যে আপনি কীভাবে এই কন্টেম্পোরারি শঙ্খচূড়, আপনি আমাকে দেখে মনে হয়েছে আপনি কন্টেম্পোরারি যে আমাদের রেজিমের যে চেঞ্জ বা সেই বিষয়গুলো আপনি আগে দেখতে পেয়েছিলেন। আমি আমার লেখার মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি। একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হলো যে আপনি যা দেখলেন এবং আপনিও এটা নিয়ে কথা বলেছেন যে একজন কবিকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া না দেওয়া, আবার ঘোষণা, আবার তার নেওয়ার ইচ্ছা প্রকাশ করা, এই পুরো বিষয়টাকে কিভাবে দেখেন একজন লেখক হিসেবে আপনি? প্রথমত আমি দেখি এইভাবে যে কবি হোক, ফিল্ম মেকার হোক, অভিনেতা হোক, তাকে যদি পুরস্কার করতে হয় তাহলে একমাত্র তার কাজের জাজমেন্টের নিরিখে হচ্ছে পুরস্কারটা করতে হবে। মানে সে ওই কাজটার জন্য পুরস্কার পাওয়ার কতটুকু যোগ্য, এখানে তার রাজনৈতিক পরিচয় আসলে মুখ্য হওয়া উচিত না বলে আমি মনে করি। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনি কাউকে পুরস্কার দিয়েই দেন, মানে ঘোষণা করেই ফেলেন, তারপরে সেই পুরস্কার বাতিল করাটা মানে প্রচণ্ড অসম্মান, এবং এই অসম্মান বা অসম্মানিত করার অধিকার কারো আছে বলে আমি মনে করি না। তারপরেও তো আবার একটা ঘটনা ঘটেছে ওটা নিয়েও সমালোচনা হচ্ছে যে তিনি যখন আবার এই যেটাকে আপনি অপমান বলছেন, অপমান কোট আনকোট বলছি আমি, অপমান করা হয়ে থাকলে তিনি আবার গ্রহণ করছেন, এটা নিয়েও তো সমালোচনা আছে। এখন এটা আসলে ওনার ব্যক্তিগত বিষয়ে আমি মতামত দিতে পারবো না, তবে আমি হলে আই উইল নট অ্যাকসেপ্ট আর কি। বুঝতে পেরেছি। আমি জানি না, আবার এটা বলাও হয়তো অনেক আর্লি হয়ে যাচ্ছে, কারণ ওই ঘটনায় যে সিচুয়েশন বলতে পারবে, বাট আমার কাছে মনে হচ্ছে ব্যক্তি নির্ভর করে, আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে। আমরা একেবারে ভিন্ন আর একটা প্রসঙ্গে যাই। আপনার লেখালেখি নিয়ে একটা বড় সমালোচনা সবসময় থাকে, কম বড় বেশি এটা বলবো না আমি, আমার একটা সমালোচনা আছে যে আপনি হুমায়ুন আহমেদকে নকল করে লেখেন। হ্যাঁ, তো এই বিষয়ে আপনার মতামত আমি ব্যক্তিগতভাবে এবং আপনি পাবলিকলি অনেকবার বলেছেন, কিন্তু আমি আরেকবার একটু ডিটেইল জানতে চাই যে এটা আপনি কি বলেন এই বিষয়ে। আচ্ছা, এই বিষয়ে আমি কিছুই বলতে খুব একটা আগ্রহ পাই না এখন আর, কারণ আমার কাছে মনে হয় এটা তো বোঝার জন্য, মানে এই বিষয়ে যদি কেউ নির্মোহ উপলব্ধি চান তাহলে তিনি এটা সহজেই করতে পারবেন। আর যারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যাপারটা করতে চান, তাদেরকে আমি বলেও আসলে এটা খণ্ডাতে পারবো না। সো আমার কাছে মনে হয় যে কোনো সাহিত্য শিল্প এটা আসলে সময় সাপেক্ষে নির্ধারিত হয় যে সেটা তার স্বকীয় জায়গাটা রাখতে পেরেছে কিনা। তারপরে যদি আপনি বলতে চান, আমি খুবই জেনারেল অ্যানালাইসিস যেটা সহজভাবে একদম করা যেতে পারে, সেটা হচ্ছে একটা, যে আমি লিখছি 2012 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়েছে, মানে 15 বছরেরও বেশি 15 বছরের সময়। এই 15 বছর ধরে যদি আপনার স্বকীয়তা না থাকে, আপনি যদি কাউকে অনুকরণ করেন, তাহলে 15 বছর ধরে আপনি এই বর্তমান যে প্রযুক্তিগত উৎকর্ষ এবং বিনোদনের বিকল্প অসংখ্য মাধ্যমের সময়, যখন মানুষ বই পড়ছে না, তখন আপনি এই দীর্ঘ সময় ধরে কিভাবে টিকে থাকবেন? কাউকে বইয়ের কাছে আটকে রাখতে পারবেন না যদি না আপনার নিজস্বতা থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি কাউকে অনুকরণ করতে চান, তাহলে ব্যাপারটা এরকম না যে সেই ব্যক্তি শুধুমাত্র আপনাকে কপিরাইট দিয়ে গেছে, যে অনলি ইউ আর দ্য পারসন হু ক্যান কপি মি। খেয়াল করেন যে তার মানে কি, যে আরও যে কেউ হচ্ছে, যদি ব্যাপারটা এতটাই সহজ হতো, তাহলে অন্য যে কেউ এটা করে সেও হচ্ছে এত দীর্ঘ সময় ধরে পাঠকের কাছে থাকতে পারতো, মানে যেটা খুবই কমন সেন্স কিন্তু, রাইট? আচ্ছা, এটা একটা ব্যাপার গেলো। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমি যখন লেখালেখি করিও না, তখন বাংলাদেশে সামহারহীন ব্লগ সহ আরও কিছু ব্লগ ছিল। সেই ব্লগগুলোতে যারা খুব পপুলার লেখক ছিলেন, তাদের সবাইকেই বলা হতো যে মানে ওরকমভাবে লেখে, ওরকম জনপ্রিয়, হ্যাঁ এরকম লেখে। কিন্তু দেখেন, এই সময়ের সাপেক্ষে কিন্তু তাদের কারো কথাই আমাদের আর মনে নাই।
মানে তারা হারিয়ে গেছেন, ঠিক আছে? তো বাস্তবতাটা হচ্ছে এটা যে আপনার মধ্যে যদি ওই সৃষ্টিশীলতার জায়গাটা না থাকে, স্বকীয়তাটা না থাকে, আপনি কাউকে অনুকরণ করে কখনোই হচ্ছে দীর্ঘ সময়ের জন্য ঠিক আছে আপনি হয়তো একটা গিমিক তৈরি করতে পারবেন, মানে একবার দুবার, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই এটাতে, এটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আপনার পেলে এবং ম্যারাডোনার উদাহরণটা দেই আমি। হ্যাঁ, এটা হচ্ছে আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবল প্লেয়ার বলা হতো ম্যারাডোনাকে, আর ব্রাজিলের হচ্ছে পেলেকে। হ্যাঁ, তো পেলে পরবর্তী যত সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল ফুটবলার এসেছেন, ধরেন আদ্রিয়ানো, রোনালদো, তারপরে মেসি, হচ্ছে হ্যাঁ রবিনহো, হুম, পেলে পরবর্তী আচ্ছা, পেলে পরবর্তী যারা এসেছেন ব্রাজিলে, ব্রাজিলের, হ্যাঁ আচ্ছা, আদ্রিয়ানো, রবিনহো, তারপরে হচ্ছে আপনার নেইমার, হ্যাঁ হুম, এদের সবাইকে বলা হয়েছে নতুন পেলে। আবার ম্যারাডোনা পরবর্তী যত প্লেয়ার এসেছে তাদের সবাইকে বলা হয়েছে নতুন ম্যারাডোনা, ধরেন আগুয়েরা, তারপরে হচ্ছে ওর্তেগা, তারপরে হচ্ছে লিওনেল মেসি, পাবলো আইমার, সবাইকে বলা হয়েছে। এখন দেখেন এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই কিন্তু নতুন পেলে এবং নতুন ম্যারাডোনা এই উপাধি নিয়ে কিন্তু হারিয়ে গেছে, তারা তাদের নিজেদের আইডেন্টিটি তৈরি করতে পারে নাই। কিন্তু নেইমার কিন্তু তার নিজের আইডেন্টিটি তৈরি করছে, একইভাবে লিওনেল মেসিও তার নিজের আইডেন্টিটি হুম, তৈরি হুম, করেছে। হুম, এখন অন্যদেরকে বলা হয় যে নতুন মেসি এবং নতুন নেইমার। তো আমি কাউকে অনুকরণ করছি নাকি আমার, মানে আমি কারো ছায়া নাকি অন্য কেউ আমার ছায়া, সেটা বলার জন্য 10 বছর খুব একটা বেশি সময় না। তারপর আমার মনে হয় যে 10 বছরের মধ্যে এটা প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছে হুম, হুম, যে আসলে মানে বুঝতে পেরেছি। মানে মানে দ্য আইডেন্টিটি ইজ অলরেডি এস্টাবলিশড। সো আমার কাছে মনে হয় যে এই কথাটা আগে যত শোনা যেত এখন আর শোনা এখন যায় না। আচ্ছা, আচ্ছা, না এটা একটা ভালো যুক্তি, এবং আমি আমি হয়তো বা এটা নিয়েও যদি কেউ এটা কাউন্টার করতে চান করবেন, কিন্তু আপনি তো একটা যুক্তি দিলেন। আমার আসলে যুক্তি দেওয়ার খুব আগ্রহ হুম, নেই। হুম, আমার হুম, কাছে মনে হয় যে যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি ধরেন ইন্ডিয়াতে আমি যখন যাই আপনি দেখেছেন যে লম্বা লাইন পড়ে যায় পশ্চিমবঙ্গে আগরতলা বইমেলায়। এখন এই মানুষগুলো কিন্তু আমার বই পড়ছে। আমি এবার আমেরিকায় গেলাম, আমি 8টা স্টেটে আমার প্রোগ্রাম ছিল, মানে নিউ ইয়র্ক বইমেলার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে আমার এবারে। হ্যাঁ, তারপর যতগুলো স্টেটে গিয়েছি সেম বই শেষ। হুম, তো এখন আপনি বলেন যে এটা কি এই সময় এসে আপনি কাউকে অনুকরণ করে এটা করতে পারবেন? তাহলে এটা যে কেউ করতে পারতো। মানে ব্যাপারটা একজন আমাকে বলছে যে আপনি ফেসবুকে লিখছেন বলে আপনি এত পপুলার। আচ্ছা, তো আমি তখন বললাম যে হ্যাঁ, কারণ মার্ক জাকারবার্গ বাংলাদেশে শুধুমাত্র একজন লেখককেই ফেসবুকে লেখার কপিরাইট দিয়ে দিয়েছে, আর বলেছে অন্য কোনো লেখক আর কেউ হচ্ছে লিখতে পারবে ফেসবুকে না, লিখতে পারবে না। বললো কেন, আপনি এই প্রশ্ন কেন করছেন? তা আর কেউ আমি জন্ম বলছি হচ্ছে না কেন? এই কারণেই, কারণ হচ্ছে যদি অন্য সবার জন্য উন্মুক্ত থাকতো যে ফেসবুকে লিখে জনপ্রিয় হওয়া যাবে, এত মানুষের কাছে পৌঁছানো যেত, তাহলে তো অন্য আরও অনেকেই যেত। না যেহেতু না আর এই কেউ ক্ষেত্রে যেতে পারে না, যেহেতু আমি একাই গিয়েছি, তার মানে রাইট, বোঝা যাচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র এই লিখতে পারার মানে ফেসবুকে লেখার অনুমতিটা একমাত্র আমারই আছে, আর কারো নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে হয় যে ধরেন এক যুগের বেশি সময় ধরে আমার লেখা মানুষ পড়ছে এবং এখনও পর্যন্ত আমার পাঠক সংখ্যা কমেনি, বাড়ছে, শুধু তাই না, আমার 10 বছর 12 বছর আগে যেই বই বিক্রি হুম, হয়েছে, হুম, হুম, প্রকাশিত হয়েছে 14 সালে, 15 সালে, 16 সালে, 17 সালে, আমার প্রত্যেকটা বই এখনও সমানভাবে বিক্রি হচ্ছে, কোনো বই পুরনো হয়ে যায়নি। সো যদি কাউকে অনুকরণ করে এটা করা যেত তাহলে আমার মনে হয় এটা সবাই অনুসরণ করে একইভাবে লিখে হ্যাঁ, না এরকম এই যে জনপ্রিয় জনপ্রিয়তার হতো। কথা বললেন যে লাইন হয়, এবং আমিও একবার স্টোরি করতে গিয়ে আসলে এক ওইখানকার যে প্রকাশক সে আমাকে দেখাচ্ছিল একটা জিনিস দেখে আপনাকে, আমি বললাম কি দেখাবেন, তো বললেন আসেন না দেখাই। তো দেখানোর পরে আমি তার সাথে কথা হচ্ছিল আপনার জনপ্রিয়তা নিয়ে, তো তখন তিনি আমাকে একটা রুম খুলে দিলেন এবং রুমে দেখলাম শুধু আপনার বই স্তূপ করে রাখা। তো আমি তখনও বিস্মিত হয়েছি। আপনি কি মনে করেন এই যে আপনার জনপ্রিয়তা, এটার কারণ কি বলে মনে করেন আপনি, যদি 5টা আচ্ছা, বুলেট পয়েন্ট প্রথমত বলেন? এই প্রশ্নটা পাঠককে করলে ভালো, আচ্ছা, কারণ পাঠক হচ্ছে এটা না সবচেয়ে আপনার একটা অ্যানালাইসিস আছে না যে কেন হলো, মানে কোনোটা তো আছে নাকি? আচ্ছা, আমি বলছি। তার আগে আপনার প্রশ্নের একটা টেকনিক্যাল জায়গা নিয়ে আমি একটু বলতে চাই। আপনি বলছেন না যে আপনার এত জনপ্রিয়তার কারণ কি বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা এইখানে আসার আগে কিন্তু আপনাকে অনেকগুলো সিঁড়ি ডিঙাইয়ে তারপর এখানে আসতে হয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে যে আপনি তো জনপ্রিয়ই না, এই কথা শুনতে হয়েছে। আপনার বই কেউ কেনে না, হুম, আপনি হুম, হুম, ফেব্রিকেটেড করতেছেন, আপনার স্টলের সামনে লম্বা লাইন হুম, দিচ্ছে হুম, লোকজন, এগুলো আপনি ভাড়া করে হুম, আনতেছেন। হুম, হ্যাঁ এই আপনি ধরনের কথা হয়েছে এক সময়। রকমারি থেকে আপনি নিজের বই নিজে কিনে আপনি কি হচ্ছে মানে আপনি নাম্বার 1 থাকছেন। আপনার বইয়ের 20 কপিতে বা 40 কপিতে মুদ্রণ হয়েছে। অনেকে মুদ্রণ এটা বলেছে, হচ্ছে। তারা এটা প্রিন্টিং কারখানায় গিয়ে দেখে এসেছে যে হুম, আমার হুম, বই হুম। 40 কপিতে মুদ্রণ হয়েছে। না আমি তা দেখিনি, আমি তো বললাম অনেকে আমি কি বলেছে, দেখেছি। অনেকে হ্যাঁ, বলেছে। তা আমি এটা বলছি যে তার মানে হচ্ছে এই যে আপনি প্রশ্নটা করেছেন যে আপনি এত জনপ্রিয় এত বছর ধরে, এটার পেছনে কারণ কি? তার মানে কি এখন এগুলো সব
এই ঢাকা বুদবুদগুলা কি পড়েছে, সব কি হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই প্রশ্ন প্রমাণিত করাই হয়েছে যায়। যে না, এখন তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে মানুষ যে না আসলেই তার বই এত মানুষ কিনছে। তার মানে ইটস নট আ হুম, ইজি জার্নি টু বি হিয়ার, কারণ মানুষ আপনাকে স্বীকার করতে চাইবে না। হুম, হুম, হুম। আচ্ছা, এবার আমি বলি, প্রথম কথা আমাকে যদি আপনি বলেন, আমার কাছে মনে হয় এটার পেছনে একটা কারণ আমি যদি বলি, সেটা হচ্ছে যে এই সময়টা একটা অস্থিরতার সময়। মানুষ 30 সেকেন্ডের রিলস দেখতে পছন্দ করে। হুম, মানুষ হচ্ছে দেখবেন যে সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া তো সারাক্ষণ মানুষের এক ধরনের টক্সিসিটি, এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে ও, মানে এগুলো নিয়ে মানুষ খুব ব্যস্ত থাকে। আর মানুষ খুব ছুটতে পছন্দ করে, মানুষ ভাবে তাদেরকে প্রচুর ছুটতে হবে। এখন আপনি যখন অনেক বেশি দ্রুত ছুটবেন, তখন আপনার অনেক দ্রুত হচ্ছে বিশ্রামের প্রয়োজন হবে, হুম, হুম। তাই না? আপনি যত আ পানি খাবেন না, তত আপনার বেশি তেষ্টার প্রয়োজন, পানির দরকার হবে, রাইট? সো এই সময়টা একটা অস্থির সময়। এই অস্থির সময়ে আমার গল্পগুলো হচ্ছে স্বস্তির। আমি আসলে মানুষের একান্ত অনুভূতির কথা বলার চেষ্টা করি। আমি মানুষ হিসেবে একটু সংবেদনশীল। একটু আগে আমি আপনি যেটা বললাম না, যে আমি সোশ্যাল মিডিয়ার টক্সিসিটি এগুলো আমি নিতে পারি না। এগুলো আমাকে হুম, মানসিকভাবে খুব হুম, হুম, বিপর্যস্ত করে হুম। ফেলে। এইজন্য আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেম্পোরারি বিষয়গুলো লিখতে পারি না বা চাই না। এটার কারণ হচ্ছে আমি একটু সংবেদনশীল মানুষ। আপনি তখনই সংবেদনশীল হবেন যখন আপনি আপনার মনের ভেতরে অনুভূতিগুলোকে খুব সযত্নে লালন করবেন এবং অনুভব করবেন। এখন আমি যখন সেই সযত্নে লালন করা অনুভূতিগুলোকে আমার অনুভব ক্ষমতা দিয়ে প্রকাশ করি, তখন না অনেক মানুষ হঠাৎ করে ছুটতে ছুটতে তার ওই বিশ্রামের প্রয়োজনটা যখন ফিল হয়, যখন তার টক্সিক একটা পৃথিবীতে এসে সে হঠাৎ করে দেখে যে এই গল্পটার মধ্যে সে আসলে ওই আটপৌড়ে চেনা একটা গন্ধের ঘর, যেই ঘরটায় গেলে একটা শীতল বাটিতে ঘুমিয়ে থেকে দক্ষিণের জানালা খুলে হু হু করা হাওয়ায় শরীর শান্ত প্রশান্ত হয়ে যাওয়ার অনুভূতিটা সে অনুভব করে। যেই কথাগুলো, যে অনুভূতিগুলো এখনকার আর মানুষ অনুভব করতে চায় না বা অনুভব করার কথা শুনতে পায় না, সেই অনুভূতিগুলো সে এখানে ফিল করে। আমি অসংখ্য মেসেজ পাই, চিঠি পাই, হুম, হুম। আপনার এই লেখাটা পড়ে মনে হয়েছে যে আপনি আমার কথা লিখেছেন, এই কথাটা আমি কাউকে বলতে পারি নাই। অসংখ্য মানুষ, একজন লিখেছে রিসেন্টলি যে আমার কাছে মনে হয় যে আমার মনের ভিতর একটা কুয়ো ছিল, সেই কুয়োতে বালতি ফেলে নিংড়ে থাকা শেষ ফোঁটাটাও আপনি নিংড়ে উঠিয়ে নিয়ে এসেছেন। এটা আপনি একটা মানুষ কখন বলতে পারবে? যখন তার সত্যিকার অর্থেই মনে হবে যে ওই অনুভূতির একদম চূড়ান্ত জায়গাটাকে ও স্পর্শ করতে পেরেছে। তো ৫টা কারণ আমি বলতে পারব না, আমি একটা কারণই বলতে পারব, কারণ এই সময়ে এসে ৫০০ পৃষ্ঠার বই পড়ানো অনেক কঠিন মানুষকে। সো আমার কাছে মনে হয় মানুষ ওই বইটা তখনই পড়বে যখন সে নিজেকে আবিষ্কার করবে, নিজের না বলা কথাগুলোকে সে দেখবে কেউ একজন বলছে, হুম, হুম। নিজের অব্যক্ত অনুভূতিকে দেখবে যে কেউ একজন অনুভব করেছে এবং সে সেটি বলছে। তো আমার কাছে মনে হয় যে এইটাই একমাত্র কারণ, যে একটা অস্থির সময় আমি স্বস্তির গল্প বলছি। সেখানে টক্সিসিটি নাই, সেখানে হচ্ছে খুব আপন একটা অনুভূতি আছে। এটা আমার কাছে মনে হয়। ধরুন সমালোচকদের কথা বাদই দিলাম, সব রেখে দিলাম, হুম। কিন্তু আপনি একজন সৃজনশীল মানুষ হিসেবে এটা মনে করেন কিনা যে জনপ্রিয়তা কি আসলে মানের সাথে, লেখার মানের সঙ্গে কম্প্রোমাইজ করে? আপনার কি মনে হয় হ্যাঁ, করে? হ্যাঁ, আপনার কি করে? হ্যাঁ। যেমন একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, এটা আমি কনফেস করি। আমি কিন্তু আমার চিন্তার জায়গায় খুবই ক্লিয়ার, আমার বোঝাপড়া খুব পরিষ্কার। সেটা হচ্ছে, ধরেন আমি এখন জনপ্রিয়তাটা কেন জরুরি সেটাকে একটু ব্যাখ্যা করি। জনপ্রিয়তা দুটো কারণে জরুরি। একটা হচ্ছে যে ফেম মানুষের খুব পছন্দ, ফেমের ফ্যান্টাসি পৃথিবীর সবারই আছে। আমার বাস্তবতায় জনপ্রিয়তা আমার ভালো লাগে, এটা যেমন সত্যি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে বাংলাদেশে সম্ভবত সেই বিরল মানুষদের একজন আমি, যে কিনা ফিকশন লেখাকে ফুল টাইম প্রফেশন হিসেবে নিয়েছি। এখন আমি যেই পরিবারে বেড়ে উঠেছি, সেই পরিবারে কিন্তু আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নাই। আমাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। আমার বাবা খুব ছোট্ট একটা চাকরি করতেন এবং সেই চাকরি দিয়ে আমাকে পড়াশোনা, আমার ছোটো ভাই, আমার বোন, আমার মা। তো আমার বাবা যখন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেলেন, যখন আমার বয়স 20 বছর, তখন আমি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ি বা এরকম, বা এরকম হতে পারে। তো তখন আপনি খেয়াল করে দেখেন যে আমাকে আমার পরিবারের পুরো দায়িত্ব নিতে হয়েছে। এখন এই ধরনের পরিবারের সবাই কী ভাবে যে আমার কোনো একটা ছেলে কষ্ট করে ইউনিভার্সিটিতে পড়েছে, তারা তো কখনো চিন্তাও করে না যে আমি ইউনিভার্সিটিতে পড়তে পারবো। তো ইউনিভার্সিটি পাশ করেছে, এখন নিশ্চয়ই চাকরি করে আমাদেরকে টাকা দিবে। তো আমি তখন চাকরি না করে আমি শুরু করলাম কি, বই লেখা। এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত ছিল, কারণ এটা তো আনসার্টেন এবং ঝুঁকিপূর্ণ একটা প্রফেশন। তো সেই প্রফেশনটা আমি যখন নিয়েছি, আমাকে কিন্তু এখন চিন্তা করতে হয় যে আমার পরিবার পরিজন, আমার বাবা মা, তাদের চিকিৎসা, তারা বয়স হয়ে যাচ্ছে, এই সব কিছু কিন্তু আমাকে ম্যানেজ করতে হবে। সেগুলো কীভাবে ম্যানেজ হবে? আমার বই যদি বিক্রি হয়। আমার বই কখন বিক্রি হবে? যখন আমার বই জনপ্রিয় হবে। খেয়াল করেন, প্রত্যেকটা কিন্তু একটার সঙ্গে একটা যুক্ত। এখন যারা ভাবেন যে লেখক হাওয়া খেয়ে বাঁচতে পারে,
তাদের রৌদ্র থেকে সরাসরি তাপ তাদের শরীরে গিয়ে হচ্ছে শক্তি উৎপাদন করবে, মাটির থেকে রস তাদের পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাবে, তাদের আসলে অর্থনৈতিক প্রয়োজন আসলে নাই। তাদের এই বাস্তবতায় তো আমি বিলং করি না, আমাকে আসলে ভাতই খেতে হয়, আমাকে আমার বাবা মার চিকিৎসা করাতে হয়। তার মানে কি, সেটার জন্য আমার দরকার আমার বই প্রচুর বিক্রি হওয়া। সেই বইটা কখন প্রচুর বিক্রি হবে? যখন আমি জনপ্রিয় হব, আমার বই যখন জনপ্রিয় হবে। তখন আমাকে মাঝে মাঝে কী করতে হয়, আমার তখন মনে হয় যে আমার এই বইটা আমাকে কী করলে এটা জনপ্রিয় হবে, কী করলে আমাকে জনপ্রিয় হবে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ঢোকাতে হয়। এখন ধরেন, তার মানে কি জনপ্রিয় লেখা মানে কি খারাপ? না। কিন্তু আমি যে কম্প্রোমাইজের কথাটা কোথায় বলেছি, সেটা হচ্ছে এই জায়গাটায় যে আমাকে হয়তো 2 মাসের মধ্যে একটা লেখা লিখতে হবে। আমার লিখতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আরও 2টা মাস সময় পেতাম, আমি উপন্যাসটাকে আরও দারুণভাবে লিখতে পারতাম। তখন হয়তো আমাকে কম্প্রোমাইজটা করতে হয়। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে খারাপ লেখার যেই প্রচলিত ধারণা, সেটার বিষয়ে আমার একটা স্ট্রং বিপক্ষ বা বিরুদ্ধ অবস্থান আছে। সেই অবস্থানটা হচ্ছে, আপনি কি চাইলে একটা জনপ্রিয় লেখা লিখতে পারবেন? কেউ কি পারবে? পারবে না। কেউ চাইলে কি একটা কালজয়ী উপন্যাস লিখতে পারবে? পারবে না। এখন আমি যদি লিখে ভাবি যে আমি একটা কালজয়ী উপন্যাস লিখে ফেলেছি, কিন্তু পাঠক আমার সেই কালজয়ী ভাবনার পর্যন্ত পৌঁছাতে পারিনি, এই জন্য হচ্ছে পাঠক হচ্ছে মূর্খ আর আমি হচ্ছে একজন কালজয়ী লেখক। এই ভাবনা মানেই কিন্তু সত্যি তা কিন্তু না। কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত ভাবনা আছে যে যখন আমার বই বিক্রি কম হচ্ছে তখনই আমার বই কালজয়ী হয়ে যাবে, এরকম একটা ধারণা বা এই ধরনের এটা এক ধরনের প্রবোধও হতে পারে, আমরা দিয়ে রাখি নিজেদেরকে। অন দ্য আদার হ্যান্ড যেটা হচ্ছে যে আমি একটা পপুলার উপন্যাস লিখে ফেলবো, চাইলে কি আমি পপুলার উপন্যাস লিখতে পারবো? পারবো না। তাহলে অনেকেই পপুলার উপন্যাস লিখতো। তাহলে পপুলার উপন্যাস লিখতে যদি কেউ পারে যে আমি চাইলে একটা পপুলার উপন্যাস লিখতে পারি, তার মানে সে ম্যাস পিপলের মনস্তত্ত্বটা সবচেয়ে ভালো বুঝতে পারে। একজন লেখকের সবচেয়ে কাজ কি? মানুষের মন বোঝা। তাহলে যেই লেখক বিস্তৃত পরিসরে সংখ্যাগরিষ্ঠ মানুষের মনস্তত্ত্বকে স্পর্শ করতে পারেন, সে তো বিশাল মনস্তত্ত্ববিদ। আর লেখকের তো সবার আগে মনস্তত্ত্ববিদ হওয়াটাই জরুরি। তো সেই লেখক তো অনেক বড় লেখক। হুম। এইখানে ওইটা এই প্রশ্ন কেউ করে কি না, আমার করার লোভ সামলাতে পারছি না। সেটা হলো যে আপনি বলছিলেন যে কিছু ইনগ্রিডিয়েন্টস তো তখন ঢুকাই, এরকম মোটা দাগে কি আছে কিছু এরকম ইনগ্রিডিয়েন্টস যেটা আপনি করেন? এটাই বললাম যে ওই লেখককে মানুষকে পড়তে পারতে হবে। আচ্ছা। এখন আপনি যখন মানুষকে পড়তে পারবেন কখন? যখন আপনি খুব অসাধারণ পর্যবেক্ষক। আমি সবসময় বলি যে লেখক হওয়ার আগে প্রচুর বই পড়া যেমন জরুরি, তেমনি জীবন পড়তে পারা জরুরি। এখানে পড়া বলবো না, আমি অধ্যয়ন বলবো। একটা হচ্ছে রিডিং আর একটা হচ্ছে স্টাডি, ঠিক আছে? একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে অধ্যয়ন। দুটো কিন্তু এক জিনিস না। লেখককে স্টাডি করতে পারতে হবে রেদার দেন রিডিং, ঠিক আছে? এখন এই স্টাডিটা লেখক কখন করতে পারবে? যখন সে প্রচণ্ড রকমের আপনার সংবেদনশীল হবে, অনুভূতিপ্রবণ হবে, পর্যবেক্ষণ ক্ষমতা থাকবে, তাই না? তো আপনি যখন দেখবেন যে আপনার পাশের, আপনি যে অফিস করতেছেন, এই যে ধরেন এখানে ক্যামেরাম্যান আছে, এখানে হচ্ছে যারা লাইটের মানুষ আছে, টেকনিশিয়ান আছে, বা একজন পিয়ন আছে, দারোয়ান আছে, আপনি যদি এই মানুষগুলোর প্রাত্যহিক জীবনের প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা রিয়াকশনকে না পাঠ করতে পারেন, তাহলে তো আপনি আসলে লেখক না। আপনি যদি শুধু আরোপিত কল্পনার জগৎ থেকে চিন্তা করে লেখেন, তাহলে তো হবে না। আপনাকে আগে এই জিনিসগুলো পাঠ করতে পারতে হবে। তো যে পাঠ করতে না পারবে, সে কি আর বুঝতে পারবে যে কোন জিনিসটা লিখলে এই মানুষটার মনে হবে যে আই এম দ্য ক্যারেক্টার? সো যে মানুষটা প্রেমে মানে বিরহে ভুগছে, যে মানুষটা প্রচণ্ড রকমের ভালোবাসছে, সে হয়তো বিবাহিত কিন্তু সে আরেকটা মেয়ের প্রেমে পড়েছে, এই যে তার মনোজগতে যে ক্রাইসিসগুলো চলে, সেই ক্রাইসিসগুলো যদি একজন লেখক না উপলব্ধি করতে পারে, পাঠ করতে পারে, তাহলে কি সে লিখতে পারবে? পারবে না। যে ইনগ্রিডিয়েন্টসগুলোর কথা আপনি বলছেন, এটাই হচ্ছে ইনগ্রিডিয়েন্ট। একজন লেখককে সবার আগে মানুষকে পাঠ করতে হবে, সম্পর্কের গলিঘুজুগুলো তাকে খুব সূক্ষ্মভাবে আবিষ্কার করতে হবে। যখন সে এই বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে আবিষ্কার করতে পারবে, তখন সে এটি প্রকাশ করতে পারবে। যখন সেটি প্রকাশ করতে পারবে, তখন পাঠক এটিকে কানেক্ট করবে, টাচ করবে, তখন সেই পাঠক, একটা বৃহত্তর পাঠক এটিকে ফিল করবে। পৃথিবীতে কিছু অনুভূতি আছে সার্বজনীন। আপনি যখন প্রেমে পড়েন কারো, আপনার মধ্যে যে ব্যাকুলতা কাজ করে, এই ব্যাকুলতা কিন্তু পৃথিবীর যে কোনো ভৌগোলিক সীমারেখার, যে কোনো ভাষার, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষের একই রকম অনুভূতি কাজ করে তার প্রিয়তম মানুষের জন্য, তাই না? তো তার মানে আপনি যদি সেই অনুভূতিটা সবচেয়ে তীব্রভাবে ফিল করেন, তাহলে সেটা পৃথিবীর যে কোনো মানুষকে ফিল করার কথা। টাইটানিক সিনেমা আমি দেখেছি আমাদের গ্রামে অজপাড়া গায়ে বসে, তখন আমি ছোট্ট একটা মানুষ। এই সিনেমা বানিয়েছে কি? আমেরিকা, হলিউডে বানাইছে, ইংরেজি ভাষা। তো ওই ল্যাঙ্গুয়েজ দেখে আমি কেন কাঁদছি? কারণ এটা একটা সার্বজনীন ইউনিভার্সাল অনুভূতি, ঠিক আছে? এখন লেখালেখিকে আমি কি বলি? আমি বলি লেখালেখি হচ্ছে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে হোঁচট খেয়েছেন, হোঁচট খাওয়ার পরে আপনার বৃদ্ধাঙ্গুলিটা ভেঙে গেল, আপনি তখন কী করবেন? উফ করে চিৎকার করবেন। মেয়েরা অবশ্য বলে আউচ, ছেলেরা বলে উফ, ঠিক আছে? এই যে একটা অবজারভেশন, খেয়াল করেন।
এটা কিন্তু একটা অবজারভেশন যে রাইটারের। এখন এই যে ধরেন তার নখটা উঠে গেল, সে বলল উফ করে চিৎকার করলো, আরও জোরে লাগলে বলবে ও বাবা গো মা গো বলে চিৎকার করবে। এই চিৎকারটা হচ্ছে আসলে লেখা। আর এই যে ব্যথা পাওয়াটা হচ্ছে তার সংবেদনশীলতা। একজন লেখক সে তার মনে, তার সংবেদনশীলতায়, তার চারপাশে ঘটে যাওয়া এরকম সংবেদনশীল ঘটনা দ্বারা আহত হয়ে যখন সে চিৎকার করেন, তখন সেটা লেখা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, তার সেই লেখাটা কি তারস্বরে চিৎকার হবে, কর্কশ্বরে চিৎকার হবে, নাকি নান্দনিক সুললিত চিৎকার হবে? তার যদি প্রচুর বই পড়া থাকে তাহলে তার চিৎকার বা প্রকাশটা হবে কি নান্দনিক এবং সুললিত। তার যদি না পড়া থাকে তাহলে সেটা হবে কি তারস্বরে চিৎকার। তো বই পড়তে হবে এই কারণে যে সে তার অনুভূতিটা প্রকাশ করবে, আর জীবন পাঠ করতে হবে তার ওই অনুভূতিটা অনুভব করার জন্য। সো আপনি তখনই জীবনটা অনুভব করতে পারবেন যখন আপনি চারপাশের মানুষের জীবনকে স্টাডি করতে পারবেন। আর যখন আপনি স্টাডি করতে এবং সেটা হচ্ছে সঠিক ভাষা দিয়ে প্রকাশ করতে পারবেন, তখনই সেটা জনপ্রিয়তার ইনগ্রেডিয়েন্টস হয়ে যায়। সো জনপ্রিয়তার আলাদা কোনো তত্ত্ব আসলে নাই, এটাই হচ্ছে জনপ্রিয়তার তত্ত্ব। আমরা একদম শেষের দিকে, আপনি চরিত্রের কথা বলছিলেন। আপনি প্রচুর, আমি বলবো না যে আপনার প্রিয় বই কোনটা, খুবই ক্লিশে প্রশ্নও হয়, উত্তরটাও ক্লিশেই হয়। তো প্রিয় কোনো চরিত্র আপনার, যেটা আপনার খুবই কাছের, যেটা ছাড়া আপনি বাঁচেন না? ঠিক আমার মতো না, কিন্তু একটা চরিত্র আমার খুবই, চরিত্রটার কারণে চরিত্রটা পছন্দ না, চরিত্রটা পছন্দ হচ্ছে গল্পের থিমটার কারণে। সেটা হচ্ছে শীর্ষেন্দু আমার সবচেয়ে প্রিয় লেখক আমি বলি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, এটা খুব কম মানুষ পড়েছে। উপন্যাসের নাম হচ্ছে ফজল আলী আসছে। হ্যাঁ, এই বইটার একটা সংস্করণ আমার কাছে আছে, সম্ভবত 84 সাল 12 আগে, ঠিক আছে। উপন্যাসে ফজল আলী নামে একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা একটা কারখানায় কাজ করে, তো কারখানাটা লক আউট হয়ে যাচ্ছে বা বিক্রি করে দিচ্ছে কারোর কাছে, কিন্তু তারা কোথায় যাবে, তাদের কোথাও যাওয়ার নাই। তখন তারা অনশন ধর্মঘট করে যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, নাহলে না খেয়ে মারা যাবে এত দরিদ্র লোকগুলো। তো অনশন ধর্মঘট করার পর যেটা হয় না, শ্রমিক ইউনিয়ন যেটা থাকে, ওরা মালিক পক্ষ থেকে টাকা টুকা খেয়ে অনশন ভাঙাই দেয় লোকজনকে টাকা দিয়ে, কিন্তু ফজলের কোথাও যাওয়ার জায়গা নেই। তখন সে আর অনশন ভাঙে না, 2 দিন 3 দিন 4 দিন। তো তার হঠাৎ করে মনে হয় যে ছোটোবেলায় সে একটা পাগল দেখেছিল, যে পাগলটা দিনের পর দিন না খেয়ে থাকতে পারতো। তো যখন পাগলকে জিজ্ঞেস করে যে তুমি কীভাবে না খেয়ে থাকো, তখন সে বলে যে খাবারটা কীভাবে তৈরি হয়। একটা ধান যখন তৈরি হয় তখন ধান আলো নেয় সূর্যের থেকে, বাতাস থেকে কী বলে কার্বন ডাই অক্সাইড নেয় না, এরকমই হবে কিছু। হ্যাঁ, আমরা তো অক্সিজেন নিয়ে, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড। তারপরে হচ্ছে মাটি থেকে হচ্ছে রস নেয়, নিয়ে থেকে বড় হয়। তারপর আমরা সেই ফসলটা খেয়ে আমরা বেঁচে থাকি। তার মানে ফসল হচ্ছে একটা মানে মিডিয়াম, মাধ্যম। তো আমরা যদি সরাসরি সূর্য থেকে আলো নিতে পারি শরীরে, সরাসরি হচ্ছে হাওয়া থেকে প্রয়োজনীয় জিনিস নিতে পারি, আমরা মাটি থেকে হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন নিতে পারি, তাহলে তো আমাদের আর ফসলের উপর নির্ভর করা লাগে না। তো বলে এটা কি সম্ভব? বললো হ্যাঁ, এটা যদি তুমি মানসিকভাবে ওই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন বা মেডিটেশনের জায়গায় যেতে পারো, এটা সম্ভব। এবং তখন ওই লোকটা অনশন করতে গিয়ে সে হঠাৎ করে ফিল করা শুরু করে যে মাটি থেকে সে টেনে নিতে পারতেছে রস, সে সূর্য থেকে আলো নিতে পারতেছে, হাওয়া থেকে সব কিছু নিতে পারতেছে। একটা সময় সে 200 দিন না কতদিন হচ্ছে অনশন করে ফেলে, এবং সে শিখে যায় না খেয়ে কীভাবে বাঁচতে হয়। এবং তখন সে চিন্তা করে পৃথিবীর সকল মানুষকে এটা শিখিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধস নামে, পৃথিবীর সকল পুঁজিবাদী প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। কারণ এটা তো আর, তখন কি খিদা না থাকলে তো পৃথিবীতে মানুষের আর কিছু দরকার নাই, কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। হ্যাঁ, সো দ্যাট ওয়াজ দ্য, মানে আমার কাছে এই ক্যারেক্টারটার চেয়ে এইটা আমাকে অনেক দারুণভাবে টেনেছে, যে পৃথিবীতে যদি খিদা না থাকে তাহলে আপনি চিন্তা করছেন জিনিসটা, ওয়ান্ডারফুল থিঙ্কিং। আমার এই উপন্যাসটার ক্যারেক্টারটা কেন ভালো লাগে, আমি ওই যে আইনস্টাইনের একটা কথা আছে না, যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ। লেখকের শক্তি তো আসলে ইমাজিনেশন, যেভাবে ইমাজিন করতে পারাটা কিন্তু অসাধারণ। আর কার কার বই পড়েন সাদাত? অনেক অনেক, আমার অনেক অনেক, যেমন ধরেন আমার একটা গুন্থার বাহনেমান নামে একজন লেখক আছে, জার্মান লেখক, একটা বই ছিল যুদ্ধ পলাতক। এই বইটা আমার অসম্ভব প্রিয়। কেন প্রিয়? সেটা হচ্ছে আমরা সাধারণত যুদ্ধে যারা বিজয়ী হয় তাদের গল্প জানি, কিন্তু যুদ্ধ পালিয়ে গেছে একটা মানুষ, তাকে সমাজ কোনো কিছুই হচ্ছে তাকে গ্রহণ করছে না, একটা কাপুরুষ হিসেবে দেখতেছে এটা। তারপরে বাংলাদেশের কথা যদি আপনি বলেন, শীর্ষেন্দু আমার, তার সব বই আমার পড়া। তারপরে হচ্ছে মানিক ইজ ওয়ান অফ মাই ফেভারিটস। মানিকের একটা বই আছে চতুষ্কোণ, আমার অসম্ভব প্রিয় আর কি, কারণ এটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমার খুব ভালো লাগে। পুতুল নাচের ইতিকথা তো সবারই পছন্দ, হুমায়ুন আহমেদ আমার পছন্দ। তারপরে হচ্ছে আপনার এই সময় এসে আলবি ভাইয়ের লেখা আমার খুব ভালো লাগে। আমার আরেকটা উপন্যাস খুব পছন্দ, এটা হচ্ছে আপনার জন স্টেইনবেকের মুন ইজ ডাউন, মানে দুর্দান্ত আমার। তারপরে আপনার এ টেল অফ টু সিটিজ আমার খুবই প্রিয় উপন্যাস। পল উইলম্যানের একটা বই আছে দ্য আয়রন মিস্ট্রেস। আরেকটা উপন্যাস যেটার কথা আমি বলতেই চাই, এটা আমার ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস বিকজ অফ দ্য ইমাজিনেশন পাওয়ার অফ দ্য রাইটার, সেটা হচ্ছে দ্য লাস্ট ডেইজ অফ পম্পেই। এটা সম্ভবত
লেখকের নামটা আমি ভুলে গেলাম, মানে অসাধারণ বই। সো আই লাভ টু রিড অ্যান্ড মানে আমি হচ্ছে সর্বভুক টাইপের পাঠক। আর আরেকজনের কথা বলতেই চাই, সেটা হচ্ছে রকিব হাসান। আচ্ছা, আমার মনে হয় আমার ছোটোবেলায় যে আমাকে কল্পনা করতে শিখিয়েছে, লিখতে মানে প্রণোদিত করেছে, সেটা হচ্ছে রকিব হাসান। আপনি কবিতাও লিখেছেন, লিখেন, গানও লিখেছেন আমি জানি, ফটোগ্রাফি করতেন আপনি। এবং মজার ব্যাপার, আপনি জানেন কি না, আপনার সঙ্গে আমার প্রথম, মানে আপনার নামের সঙ্গে আমার প্রথম পরিচয় আপনার ফটোগ্রাফির বইটা দেখে। আপনার একটা ফটোগ্রাফি বইও প্রথম বেরিয়েছিল, বই এটা অ্যালবাম আমার। বেরিয়েছিল, যে বইটা এখন পাওয়া যায় না, বাজারে নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো এটা বের করেন আবার, না যেভাবেই হোক। তো ফটোগ্রাফি কি ছেড়ে দিলেন? আহ, ছেড়ে দিছি মানে কি, এখন আর ধরেন ওই বড় ক্যামেরা ট্যামেরা নিয়ে, আগে তো দৌড়াদৌড়ি করার, আগে প্রতি শুক্রবার বেরোতাম ফটো ওয়াকে, বিভিন্ন জায়গায় ঘুরতাম, হ্যাঁ। তো এখন হচ্ছে প্রথমত একটু অলস হয়ে গেছি মনে হয়, আর একটা হচ্ছে আমি খুবই ঘরকুনো হয়ে গেছি, ঘর থেকে বের হওয়া হয় না। আর মোবাইল ফোন যেহেতু এসছে, চেষ্টা করি ছবি তোলার জন্য, কিন্তু যেটা হয় কি, আমি জানি না আপনি ফটোগ্রাফার, আপনি এটা বলতে পারবেন, যে একটা সময় ফটোগ্রাফির যে আবেদনটা ছিল মানুষের মধ্যে, সেই আবেদনটা আসলে অনেক কমে গেছে আমার যেটা ধারণা। আর এখন এই এআইটাই আসার পরে কোনটা ফটোগ্রাফি কোনটা এআই, এটাই মানুষ বুঝতে পারে না। তো ধরেন আমি একটা খুব অসাধারণ মুহূর্ত অনেক কষ্ট করে, যেটা আমি আগে করতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম একটা ছবির জন্য, ছবিটা যখন আমি কেউ দেখতো না, তখন সে বলতো কি অসাধারণ দৃশ্য। এখন কেউ বুঝতেই পারে না যে এটা, যখন একটা ভালো ছবি তুললাম বলে এটা এআই, ঠিক আছে। সো এইগুলো একটা হতাশ করে, বাট একটা স্বপ্ন আছে যে যখন অনেক বৃদ্ধ হয়ে যাব, তখন একটা ক্যামেরা নিয়ে বিশ্ব পরিভ্রমণে বের হয়ে যাবো, এই স্বপ্নটা আছে আর কি। এখনো আছে এটা? এখনও আছে। আই লাভ ফটোগ্রাফি। ফটোগ্রাফি হচ্ছে মানে আমার সবচেয়ে, মানে আমি, ফটোগ্রাফি ইজ দ্য কোর অফ মাই এভরিথিং, বিকজ আমি কতগুলো শর্ট ফিল্ম বানিয়েছিলাম, এগুলো কিন্তু ফটোগ্রাফির কারণে, হ্যাঁ। এবং আমি এখন রাস্তা দিয়ে, আমি একটা কথা বলি, আমার অনেক বছর আগে একটা এক্সিবিশনে আমার ছবি সিলেক্টেড হয়েছিল শিল্পকলা একাডেমিতে। তো এটার ছিলেন রশিদ তালুকদার। তো রশিদ তালুকদার, আমি জানি যারা প্রোগ্রাম দেখছেন তাদের অনেকেই হয়তো তার নামও শুনেননি, হ্যাঁ। তো রশিদ তালুকদার যখন আসছিলেন, তো উনি আমার একটা ওই ছবিটা দেখে উনি একটু থমকে দাঁড়াইছে, অনেক ছবি দেখতে হয়তো, এসে বললো যে এই ছবিটা কে তুলছে। তো আমি বললাম যে আমি। তো তুমি জানো তুমি কী তুলছো? তো আমি বললাম যে না স্যার। বললো যে এরকম করতেছে। তো এরপর যাই আবার বলতেছে যে তোমার এই ছবিটা ডেপথ অফ ফিল্ডটা আর একটু ভালো হতে পারতো। তো আমি তখন বললাম কি স্যার, আমার তো ক্যামেরা নাই, মানে আমি আরেকজনের ক্যামেরা ধার করে ছবি তুলি। তখন বলে কি, ছবি কি ক্যামেরায় তোলা হয় নাকি? আমি বললাম মানে? তো উনি আমার মাথার মধ্যে হাত দিয়ে এরকম বলছে, ছবি তোলা হয় মাথা এইখানে, এটা তোমার আছে। এই জিনিসটা না আমার খুব স্টাক করছে। আমি রাস্তা দিয়ে যখন হাঁটি, আমি যখন কোনো দৃশ্য দেখি, আমি কিন্তু আমার কল্পনার ফ্রেমে মানে শাটার দিয়ে একটা ছবি ক্লিক করে রেখে দিই এখানে, এটা একটা ছবি হতে পারে, কি সুন্দর কম্পোজিশন ছবি হতে পারে। তো ছবি আমি প্রতিনিয়তই তুলছি, হয়তো ক্যামেরায় তুলছি না। বাহ, দারুণ। সাদাত, আপনার সঙ্গে আড্ডা দিলে আসলে অনেকক্ষণ দেওয়া যাবে, অনেক দীর্ঘ করা যাবে। তবে আজকে আমরা শেষ করি এখানে। আশা করি আপনি আমাদের সঙ্গে আবারও কখনো যোগ দিবেন, এবং আমাদের চর্চার যে পাঠক আছে, দর্শক আছে, তাদের সঙ্গে আপনি আবারও যুক্ত হবেন, নিশ্চয়ই, সেই প্রত্যাশা কিন্তু রইল। নিশ্চয়ই, নিশ্চয়ই।